প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ৮ যে প্রতিবিম্বের গঠন নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, যে টপিকসগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো রশ্মি প্রতিফলন, অবতল দর্পণে বিম্ব গঠন, উত্তল দর্পণে বিম্ব গঠন, বিবর্ধন এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমরা আগে আলোচনা করেছিলাম এটা, তাহলে এটা আমরা ধরে নিলাম একটা এম ড্যাশ একটা অবতল দর্পণ, আমরা আগেই পড়েছিলাম। এটা হবে প্রধান অক্ষ, এটা মেরু, এটা ধরে নিই আমি প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। তাহলে এবার দেখো প্রিয় শিক্ষার্থী, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি হয়, এই ধরো একটা আলোক রশ্মি আইসা আমরা কি করলো, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আমার দর্পণে আপতিত হইল, তাহলে অবশ্যই সেটা কি হবে, ওই প্রধান ফোকাস দেয়া যাবে। এটা হলো আমার প্রথম রশ্মি চিত্র। তাইলে আমরা একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি, যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি হয় এবং সেটা দর্পণে যদি আপতিত হয়, তাহলে সেটা অবশ্যই আমার কি প্রধান ফোকাস দেয়া প্রতিফলিত হবে। যদি আমি মনে করি এটা এ হয়, এটা যদি কিউ হয়, এটা হলো আর, তাহলে এই এটাকে কিউ পথে আপতিত আলোক রশ্মিটা কি হবে, অবশ্যই কিউ আর পথে প্রধান ফোকাসের ভিতর দেয়া প্রতিফলিত হবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমার ১ নম্বর সিদ্ধান্ত। তাহলে আমরা ১ নম্বর সিদ্ধান্তটা কি পাইলাম, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর তারা কিন্তু কি করবে, প্রধান ফোকাস দেয়া যাবে। এটা গেল আমার কি অবতল দর্পণের ক্ষেত্রে। এবারে যদি আমরা উত্তলের ক্ষেত্রে হয়, তাহলে কি হবে, দেখো উত্তলের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি একটু দেখি, এটা ধরে নিই আমরা একটা উত্তল দর্পণ, এটা হবে তার প্রধান অক্ষ, এটা ধরি আমরা এফ, এটা সি। তাহলে এটাও যদি তোমার এই প্রধান অক্ষের সমান্তরাল হয়, এই দিক দিয়ে আসলো, তাহলে উত্তোলিত রশ্মিটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বাড়াই, তাহলে মনে হয় সেটা কি এই প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, আর এটা কি প্রধান ফোকাস দেয়া যাবে। তাহলে আমরা কিন্তু এই একটা সিদ্ধান্ত পাই, যদি গোলীয় দর্পণে তোমার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর তারা প্রধান ফোকাস দেয়া যাবে, এটা হলো অবতলের ক্ষেত্রে, আর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে উত্তলের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা ২ নম্বর শর্ত একটা যেতে পারি, যদি সেটা প্রধান ফোকাস দিয়ে আসে, এবার আমরা এদিক থেকে আসলো, তাহলে কিন্তু বিপরীত ক্রমে সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাইলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম হবে, যদি এদিক থেকে আসলো, আসার পর সে কি হবে, এদিকে সমান্তরাল হয়ে চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো,
আমরা কিন্তু এবারে আমরা ওই যে রশ্মি চিত্র আমরা দেখা যাইতেছে কোন দিক দিয়া, ওই প্রধান ফোকাস দিয়ে আসছে, আসলে সে কি হবে, অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, প্রতিফলন হবে। এটার ক্ষেত্রেও দেখো ওই প্রধান এদিক দিয়ে আসছে, আর মনে হইতেছে ড্যাপ থেকে আসতেছে, যাবে কি প্রধান অক্ষের সমান্তরাল হইয়া। তাহলে আমরা এই 2 নম্বর রশ্মি চিত্রটা আমরা বলতে পারি, সিদ্ধান্তটা এরকম আসতে পারি যে প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি প্রতিফলনের পর সে কি হবে, প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে এটা আমরা কি প্রধান অক্ষের সমান্তরালে, এটাও প্রধান অক্ষের সমান্তরালে। যদি কোন দিক দিয়ে আসে, আমরা ওই প্রধান ফোকাস দিয়ে যদি আসে বা প্রধান ফোকাস থেকে যদি আসছে বলে মনে হয়, তাহলেই কিন্তু আমরা কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো আমরা আরেকটা শর্ত আছে, আমাদের 3টা শর্তেই কিন্তু রশ্মি চিত্রগুলি হয় সাধারণত। তাহলে 3 নম্বর শর্তটা দেখো, এটা আমরা প্রধান অক্ষ, এটা এফ, এটা সি। এবার ধরো যে আমরা কোন রশ্মি এখান থেকে এই দিক দিয়ে আসলো, এই এতে এই কিউ দিক দিয়ে আইলো, কিউ এতে আইলো, আয়া এখানে প্রতিফলন হইয়া কিন্তু যে দিক দিয়ে আসছে সে কিন্তু সেই দিকেই চলে যাবে, এম এম ড্যাশ, এটা পি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বক্রতার কেন্দ্র দেয়া আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর, দর্পণের প্রতিফলনের পর তারা কিন্তু কি করবে, ওই বক্রতার কেন্দ্র দিয়েই চলে যাবে। দেখো এটা যদি আমি উত্তলের ক্ষেত্রেও দেখি, তাহলেও কিন্তু এরকম হবে যে এটা যদি এফ হয়, এটা যদি সি হয়, এই যে এদিক থেকে আইলো, এটা ধরো এ, এটা কিউ, তাহলে এই দিক থেকে আসলে সে কি করবে, ওই দিকেই চলে যাবে। তার মানে সি বিন্দু থেকে, বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হইতাছে, প্রতিফলন হয়ে সে কি করবে, ওই দিকেই চলে যাবে। এটা যদি পি হয়, তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এইবার আমরা তাহলে সিদ্ধান্তটা কি পাইলাম, যে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর ওই বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে, অর্থাৎ যে দিক দিয়ে আসছিল সে প্রতিফলন হয়ে আসে সেই দিকেই ফিরে যাবে। তাহলে এটার ক্ষেত্রেও কি ওই সি বিন্দু থেকে আসছে বলে মনে হয়েছে, তাহলে প্রতিফলনের পর তারা কি করছে, ওই বিন্দু দিয়েই ফিরে গেছে। তাহলে আমরা ওই 3 নম্বর সিদ্ধান্তটা আমরা কি পাই, যে বক্রতার কেন্দ্র দিয়ে আগত আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর ওই বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে 3টা সিদ্ধান্তই পাইলাম। একটা হলো কি, আমরা যদি সমান্তরাল হয়ে আসে, প্রধান অক্ষের সমান্তরাল হইলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, যদি বক্রতার কেন্দ্র দিয়ে আসে তাহলে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। এই হইল আমাদের এই রশ্মি প্রতিফলনের আমরা 3টা নিয়ম। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো যে প্রধান অক্ষের উপর বিভিন্ন অবস্থানে দর্পণের প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি নির্ণয়। তাহলে অবস্থান, আকৃতি এবং প্রকৃতি, এই জিনিসটা কি, আগে অবস্থানটা কি, আমরা অবস্থান এটা আসলে কি, আরেকটা হলো আমরা আকৃতি, আকৃতি আরেকটা হবে আমার প্রকৃতি। এই 3টা জিনিস আমার বের করতে হবে। তাহলে অবস্থানটা আমরা কি, এই অবস্থানটা হলে যে দর্পণ থেকে সেটা কত দূরে অবস্থিত, যে দর্পণ থেকে
কত দূরে এটা আমার নির্দেশ করবে। তার অবস্থানটা আমরা যে দর্পণ থেকে সে বিম্বটা কতটুক দূরে আছে এটা হবে তার অবস্থান। আর তার আকৃতিটা কি হবে, যে খর্বিত বা বিবর্ধিত বা সমান। এটা কার তুলনায়? এটা কিন্তু হবে আমরা লক্ষ্যবস্তুর তুলনায়। সে লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হতে পারে, অথবা খর্বিত মানে ছোট, লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধিত হতে পারে বা বড় হতে পারে, অথবা লক্ষ্যবস্তুর সমান হতে পারে। আর তার প্রকৃতিটা কি হবে? প্রকৃতি সাধারণত দুইটাতে হবে, একটা হলো সদ বা অসদ। সদ বা অসদ। আর হবে উল্টো বা সোজা বা উল্টো। সোজা বা উল্টো। তাহলে এই তিনটা হলো আমার অবস্থান, আকৃতি এবং প্রকৃতি। সেটা সদ বলতে আমরা যদি সেটা দর্পণের সামনে গঠিত হয় তাহলে সদবিম্ব হবে, যদি দর্পণের পিছনে গঠিত হয় তাহলে অসদবিম্ব হবে। আর এই যদি সদবিম্ব হয় তাহলে হবে সেটা, যদি সদবিম্ব গঠিত হয় তাহলে হবে উল্টো, আর যদি অসদবিম্ব গঠিত হয় তাহলে হবে সোজা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো আমরা এই বিভিন্ন অবস্থানে প্রধান অক্ষের উপর বিভিন্ন অবস্থানের জন্য আমরা বিম্ব গঠন আমরা কিভাবে করতে পারি খুব সহজেই। দেখো আমি প্রথম অবতল দর্পণের ক্ষেত্রে দেখি। অবতল, এটা আমরা নিলাম একটা অবতল দর্পণ এম ড্যাশ। এটা নিলাম আমি প্রধান অক্ষ পি এফ সি। এবার দেখো আমি এই জায়গায় নিলাম একটা লক্ষ্যবস্তু, ধরো এটা এ ও, এই একটা লক্ষ্যবস্তু আছে। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তাহলে আমরা এই লক্ষ্যবস্তুটা কোথায় আছে? যে বক্রতার কেন্দ্রের বাইরে, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। যদি তাই থাকে তাইলে এখান থেকে আমরা কিন্তু প্রথম এখান থেকে একটা রশ্মি এনে সমান্তরাল হয়ে আসবে প্রধান অক্ষে। আমরা এই প্রধান অক্ষের সমান্তরাল হইয়া কি করলো, ও থেকে ও কিউ পথে আইসা এনে কিউ বিন্দুতে আপতিত হইল হইয়া। এই শর্ত আমরা কি জানি, তাহলে সে কোন দিকে যাবে? এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ধরি এটা আমরা কিউ আর পথে গেল। এবার দেখো আরেকটা রশ্মি এন থেকে আমরা আইব কোন দিক দিয়ে? ওই বক্রতার কেন্দ্রে দিয়ে। তাহলে বক্রতার কেন্দ্রে এখান থেকে এইদিকে এনে আইল। ধরি এটা আমরা কিউ ড্যাশ। এটা কি জানি আমরা? এই বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আমরা যে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা দুইটা রশ্মির চিন্তা করতে হবে। তাহলে এই প্রতিফলিত রশ্মি দুইটা দেখা যায় পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। এবার এই আই থেকে আমরা যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব এঁকে দিই, এটা হলো আইবি, তাহলে এই আইবিটাই কিন্তু হবে যে ও এর একটা বাস্তব বা সদ, যেহেতু সামনে গঠিত হয়েছে, সদ এবং উল্টো প্রতিবিম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী এবারে দেখো আমি এই বর্ণনাটা লিখছি না, তোমরা আমি বলছি আবার তোমরা লিখে নিবা। যে মনে করি এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ, পি তার মেরু, পিসি হলো তোমার প্রধান অক্ষ, এফ বক্রতা প্রধান ফোকাস,
সি বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্রের বাইরে যে ওই একটা লক্ষ্যবস্তু, আর এ ও হতে একটা রশ্মি যে ও কিউ পথে দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। আবার লিখবা যে ও থেকে আরেকটা রশ্মি তোমার এই প্রধান ফোকাস বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে তোমার ও কিউ ড্যাশ পথে আপতিত হয়ে যে কিউ ড্যাশ ও পথেই প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মি দুইটি পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। অন আই হতে যে প্রধান অক্ষের উপর আই বি লম্ব অঙ্কন করা হয়। তাহলে লম্ব অঙ্কন করলে ওই আই বিটাই হবে যে ও এর একটা প্রতিবিম্ব। তাহলে এটা তোমরা লিখে দিবা। এবার দেখো আমি এখানে যে তার অবস্থানটা কোথায়, অবস্থান। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমরা এই বিম্বটা কোথায় অবস্থিত হয়েছে। আমরা বলছিলাম ওই প্রধান ফোকাস এবং এটা যেহেতু বক্রতার কেন্দ্র তার মাঝে। তাহলে লিখবা এনে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে এ হলো আমার কি অবস্থান। এবার তার প্রকৃতিটা কি হবে দেখো। তাহলে তার প্রকৃতিটা আমরা কি বলছিলাম, সে যেহেতু সামনে হইছে সদ ও উল্টু, সদ হইলেই কিন্তু সে হবে উল্টু, যেহেতু এটার দিক হলো উপরের দিকে আর এটার দিক কিন্তু নিচের দিকে, এই কারণে কিন্তু সে উল্টু। আর তার আকৃতিটা কি হবে তাহলে দেখো, আকৃতি। তাহলে আকৃতি কি এটার তুলনায় সে কি হয়েছে, ছোট হয়েছে না বড় হয়েছে? তাহলে ছোট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি খর্বিত। খর্বিত লক্ষ্যবস্তুর তুলনায় সে হলো খর্বিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলছি যে যদি লক্ষ্যবস্তুটা আমরা বক্রতার কেন্দ্রের বাইরে থাকে তাহলে অবশ্যই সেটা প্রতিবিম্বটা হবে কি লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, লক্ষ্যবস্তুর তুলনায় হবে ছোট। আর সদ এবং উল্টু। এবারে দেখো আমরা যদি আরেকটু আগাইতে থাকি, এবার আমরা এই ইয়েতে নেই, লক্ষ্যবস্তুটা আমরা বক্রতার কেন্দ্রে যদি হয় তাহলে কি হবে দেখো। তাহলে এটাতে তো আমার মনে হয় আর সমস্যা নাই, তোমরা করতে পারবা। এবার আমি এটা মুছে দেই। এবার 2 নম্বরে আমরা মনে করো যে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে যদি হয়, বক্রতার কেন্দ্রে, তাহলে আমরা কি হবে। প্রিয় শিক্ষার্থী, যদি লক্ষ্যবস্তুটা আমরা বক্রতার কেন্দ্রে হয় তাহলে দেখো আমরা এটা এম এম ড্যাশ একই নিয়মে, এটা হলো পি, এটা এফ, এটা আমরা সি। তাহলে যদি তাই হয় এই জায়গায় হলো আমার লক্ষ্যবস্তুটা, ধরো এ ও। তাহলে এইবার শর্তটা আমার কি ছিল, ওই যে আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটা নিয়ে আসলাম, এটা কিউ। তাহলে সে কি হবে, ওই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এইবার এখান থেকে আরেকটা রশ্মি আমরা কি হবে, এই প্রধান ফোকাস দিয়ে আসবে, আসলে সে কিন্তু কোন দিকে যাবে, এই দিক দিয়ে চলে যাবে।
প্রিয় শিক্ষার্থী, তাইলে এই দেখো প্রতিফলিত রশ্মি দুইটা আই বিন্দুতে মিলিত হয়েছে। এখান থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি তাহলে আইবি, এই আইবিটাই হবে কিন্তু তখন ও এর একটা প্রতিবিম্ব। এটা যদি আমরা কিউ ড্যাশ ধরি, তাহলে এটা আমরা ধরলাম আর, এটা হলো আর ড্যাশ। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা যথারীতি আগের মতোই বর্ণনাটা লিখবা, যে মনে করি এম ড্যাশ একটা অবতল দর্পণ, পি তার মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর পিসি হলো প্রধান অক্ষ। এবার এই বক্রতার কেন্দ্রে ও একটা লক্ষ্যবস্তু, অন ও হতে একটা রশ্মি যে ও কিউ পথে দর্পণে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিফলিত হয়। আবার এন থেকে আরেকটা রশ্মি যে ও কিউ ড্যাশ পথে আপতিত হয়ে যে কিউ আর ড্যাশ পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুইটা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। অন আই হতে যে প্রধান অক্ষের উপর আইবি একটা লম্ব অঙ্কন করি, তাহলে ওই আইবিটাই হবে ও এর একটা বাস্তব প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো তার অবস্থান কোথায় হয়েছে, অবস্থান এটাও কিন্তু বক্রতার কেন্দ্রেই, বক্রতার কেন্দ্রে তার অবস্থানটাও হয়েছে বক্রতার কেন্দ্রে। এবার তার আকৃতিটা কেমন, প্রকৃতি কেমন হয়েছে দেখো, প্রকৃতি, তাহলে প্রকৃতি কি যেহেতু সামনে হয়েছে তাহলে সদ ও উল্টো। এবার দেখো আকৃতিটা কেমন হয়েছে, আকৃতি কি লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। তাহলে দেখো যে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বক্রতার কেন্দ্রে কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে কিন্তু তার বিম্বটা বক্রতার কেন্দ্রেই গঠিত হবে এবং ওই লক্ষ্যবস্তুর সমান হবে। এইবার দেখো আমরা পাইছিলাম যে বলছিলাম যে লক্ষ্যবস্তুর বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে যদি হয় তাহলে প্রতিবিম্বটা ছোট হবে, আর বক্রতার কেন্দ্রে যদি হয় তাহলে প্রতিবিম্বটা কি হবে, সমান হবে। আর যতই আরো কাছে আসতে থাকবে আস্তে আস্তে কিন্তু প্রতিবিম্বটা কি হতে থাকবে, বড় হতে থাকবে। এবারে দেখো আমরা একটা বড় দেখি যে কিভাবে বড় হতে থাকে সে। আমি এটা মুছে দেই। এবারে দেখো আমরা যদি আমরা ধরে নেই যে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে, প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে, তাহলে কি হবে দেখো, এটা পি এম এম ড্যাশ এফ সি, এবার লক্ষ্যবস্তুটা আছে এই জায়গায়, এবার যদি এই জায়গায় থাকে তাহলে আমরা তার বিম্বটা কিভাবে হবে দেখো, একটা রশ্মি এখান থেকে এদিকে আসলো, কিউ এদিকে এসে চলে যাবে কিউ আর পথে। এবারে দেখো আরেকটা রশ্মি আমরা কিন্তু এই যে ইন্দা যাবে বক্রতার কেন্দ্র দিয়া, ইন্দাইলো, এটা কিউ ড্যাশ, ইন্ডাইয়া সে কি করবে, এইদিকে চলে যাবে। এটাকে আরেকটু বড় করতে হবে, এটা ছিল আমরা আর, এটা হলো আর ড্যাশ, এবং এরা কিন্তু কি হলো আমার আই বিন্দুতে মিলিত হলো। এবার
এখান থেকে আমরা এই আই থেকে আমরা প্রধান অক্ষের উপর একটা আই বি লম্ব অঙ্কন করি। তাহলে এই আই বিটাই হবে এই ও এর একটা বাস্তব প্রতিবিম্ব। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী, ওই যে আমরা এখানে ছিলাম সমান হয়েছিল, এখন যদি আরো কাছে আইছে তখন কিন্তু কি হয়েছে, প্রতিবিম্বটা বড় হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লেখাটা তো আগের মতোই লিখবো। এবার তার অবস্থান কি হবে, অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে তার আকৃতিটা প্রকৃতি কি হবে, দেখো যেহেতু আমরা সামনে গঠিত হয়েছে তাহলে সদ ও উল্টো, আর অসদ কি হবে যদি পিছনে গঠিত হয়, আর প্রকৃতি কি হবে, আকৃতি, আকৃতি, আকৃতি হবে কি আমরা বিবর্ধিত। বিবর্ধিত বা বড়, লক্ষ্যবস্তুর তুলনায় সে বড় বা বিবর্ধিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার ধরো আমরা কিন্তু ওই লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে নিই তাহলেও কিন্তু আমরা তার বিম্ব আঁকা যাবে। এই ক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাবে যে আকৃতিটা কিন্তু অত্যন্ত বিবর্ধিত হবে এবং সেটা অসীমে গিয়ে গঠিত হবে। আর যদি আরো কাছে আনি তাহলে কিন্তু বিম্ব দেখা যাবে আইসা যাবে এই দিক দিয়ে, তখন অবাস্তব বিম্ব গঠিত হবে। যদি আমরা লক্ষ্যবস্তুটা মেরু এবং প্রধান ফোকাসের মাঝে আনি তাহলে অবাস্তব বিম্ব গঠিত হবে। এই দিক দিয়ে কিন্তু আইসা বিম্ব পিছন দিক দিয়ে বাড়াইলে এই দিক দিয়ে আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকবে, আর যখন আমরা পিছন দিক দিয়ে তাদেরকে বর্ধিত করবো তখন তারা এই দিক থেকে মিলিত হবে, মিলিত হইয়া তখন তারা অসদ বিম্ব গঠিত করবে। প্রিয় শিক্ষার্থী, এই বাকিগুলো এটি তোমরা থাকবে বাড়ির কাজ, এগুলি তোমরা করে নিবা। আরেকটা নিবা ওই প্রধান ফোকাসে, আরেকটা নিবা মেরু এবং প্রধান ফোকাসের মাঝে, তাহলে তার রশ্মি চিত্র কেমন হবে এটা তোমরা কাজ করবা, নিজেরা চেষ্টা করবা। তাই বলছি যে যদি প্রধান ফোকাসে হয় তাহলে সেটা বিম্বটাকে অসীমে গঠিত হবে, আর যদি এখানে হয় তাহলে এটা ওই অসদ বিম্ব গঠিত হবে পিছন দিক দিয়ে বাড়াইলে। এবারে দেখো আমরা যে দেখবো একটা উত্তল দর্পণের বিম্ব গঠন। আমরা একটা উত্তল দর্পণের বিম্বটা কিরকম হতে পারে এটা একটা দেখি। উত্তল, এই দেখো এই একটা আমরা উত্তল দর্পণ নিলাম, এটা তার প্রধান অক্ষ, এটা ধরি আমরা এফ, এটা হলো সি। এবার মনে করো এই জায়গায় একটা লক্ষ্যবস্তু আছে, তার সামনে এও একটা লক্ষ্যবস্তু আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু প্রথম এই সমান্তরাল হয়ে আসলো, কিউ এতে আইলো, আইয়া সে কিন্তু কি করবে এদিকে চলে যাবে, কিউ আর পথে প্রতিফলিত হলো। এখন এটাকে যদি প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিক দিয়ে বাড়াই তাহলে মনে হবে সেটা এফ বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এইবারে দেখো এখান থেকে আরেকটা রশ্মি এখানে আসলো, আসলে কি আমরা যদি এটাকে পিছন দিক দিয়ে বাড়াই মনে হইতেছে এটা কি সি বিন্দু থেকে, তাহলে এটা এদিকেই কিন্তু চলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো আমরা এরা পরস্পর কি হবে আই বিন্দুতে মিলিত হবে। কারণ এখান থেকে যদি আমরা এই প্রধান অক্ষের উপর একটা আই বি লম্ব অঙ্কন করি তাহলে এই আই বিটাই হবে তোমার তার ওই এর একটা, এই ক্ষেত্রে কিন্তু অবাস্তব প্রতিবিম্ব বা অসদ বিম্ব গঠিত হলো, কারণ সামনে হইলো এটা হয়েছে তার পিছনে, তাহলে এই কারণে কিন্তু সেটা হবে অসদ বা অবাস্তব। আর অসদ হইলে কিন্তু এই যে দেখো এটার দিক উপর দিকে, এটারও দিক কিন্তু উপরের দিকে, তার মানে কিন্তু
এই ক্ষেত্রে আমরা কি হবে, সেটা সোজা বিম্ব গঠিত হবে। অসদ হইলে সোজা, আর সদ হইলে উল্টো। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা এটারও কি করবা, যে বর্ণনাটা লিখে নিবা। যে মনে করি এম ড্যাশ একটা উত্তল দর্পণ, পি তার মেরু, পিসি হলো প্রধান অক্ষ, এফ প্রধান ফোকাস, সি বক্রতার ব্যাসার্ধ। এবার এই দর্পণের সামনে ও একটা লক্ষ্যবস্তু আছে, ও থেকে একটা রশ্মি যে ও কিউ পথে আপতিত হয়ে যে কিউ আর পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিক দিয়ে বর্ধিত করলে সে এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। আবার আরেকটা রশ্মি ও থেকে যে ও কিউ ড্যাশ পথে আপতিত হয়ে তোমার কিউ ড্যাশ ও পথেই প্রতিফলিত হয়। আর এটাকে যদি আমরা পিছন দিক দিয়ে বর্ধিত করি তাহলে সেটা কি ওই সি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই প্রতিফলিত রশ্মি দুইটা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। তাহলে এই আই বিন্দু হতে প্রধান অক্ষের উপর যদি আমরা আইবি লম্বাঙ্কন করি তাহলে ওই আইবিটাই হবে ও এর একটা তোমার অসদ প্রতিবিম্ব। তাইলে এই ক্ষেত্রে দেখো তার অবস্থানটা কোথায় হবে, অবস্থান আর বর্ণনাটা তোমরা লিখে নিবা আমি যেভাবে বললাম। তাহলে অবস্থান হবে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে, মেরু এবং এই প্রধান ফোকাসের মধ্যে, মেরু এবং প্রধান ফোকাসের মধ্যে। আর তার প্রকৃতি, তাহলে প্রকৃতিটা কি হবে, অসদ ও সোজা। অসদ এবং সোজা। অসদ কেন হয়েছে, যেহেতু পিছনে গঠিত হয়েছে। তার আকৃতি, তাহলে আকৃতিটা কি হবে, এটার তুলনায় সে কি হয়েছে, ছোট বা খর্বিত। আকৃতিটা হবে খর্বিত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা ওই উত্তল দর্পণের ক্ষেত্রেও রশ্মি চিত্র অঙ্কন করতে পারবো। এবারে দেখো, তাহলে এগুলিতে আমার মনে হয় আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো একটা জিনিস যাবো আমরা, বিবর্ধন। বিম্ব গঠন আমরা শেষ, এবার বিবর্ধন। বিবর্ধন, তাহলে এই বিবর্ধন জিনিসটা কি, এটা কিন্তু যে দুইটার মধ্যে একটা তুলনা, অর্থাৎ যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, তাকেই কিন্তু বলবো আমরা বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। আর এটাকে কিন্তু আমরা এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এম ইজ ইকুয়াল টু হবে এল ড্যাশ বাই এল। এখানে এল ড্যাশটা হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এলটা হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের যে অনুপাতটা, তাকেই বলবো কিন্তু আমরা রৈখিক বিবর্ধন বা শুধু বিবর্ধন। আর যেহেতু এটা একই জাতীয় রাশির একটা অনুপাত, এই কারণে তার কিন্তু কোনো একক থাকে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই রৈখিক বিবর্ধনকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ বাই এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হবে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এবার দেখো আমরা এই সম্পর্কিত একটা গাণিতিক সমস্যায় যাব। দেখো 3.9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু, 3.9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু 3.2 সেন্টিমিটার প্রতিবিম্ব সৃষ্টি করে। তার বিবর্ধন কত? প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো
তাহলে আমরা কিভাবে কাজটা করব, যে দেওয়া আছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L is equal to 3.9 সেন্টিমিটার, বিব্বের দৈর্ঘ্য L dash is equal to 3.2 সেন্টিমিটার, তাহলে বিবর্ধন m is equal to 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানি যে m is equal to L dash by L। এবারে যদি আমি মানগুলি বসাই দিই, L dash মানে 3.2 সেন্টিমিটার আর এটা হবে 3.9 সেন্টিমিটার, তাহলে ভাগ করে দিলে আমি কত হবে 0.82। এটা হবে আমার কি রৈখিক বিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা ওই এটার সমস্যা বা গাণিতিক সমস্যা এই ধরনেরই থাকে, সাধারণত বিবর্তন দেওয়া থাকে বা বিম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাইলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বের করো অথবা প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করো এরকম, বা বিবর্তন বের করো, এরকমই গাণিতিক সমস্যা থাকে। প্রিয় শিক্ষার্থী, তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।